গল্পটি শুরু হয় কোরিয়ার একটি উপন্যাসের কথা বলে, যার নাম ছিল থ্রি ওয়েজ টু সার্ভাইভ অ্যাপোক্যালিপস। এটি কোনো সাধারণ গল্প ছিল না। এটি ছিল গত 10 বছর ধরে চলা একটি অত্যন্ত দীর্ঘ কাহিনী, যাতে 3000-এরও বেশি অধ্যায় ছিল। শুরুতে অনেকেই এটি পড়েছিল, কিন্তু গল্পটি এত দীর্ঘ এবং কঠিন হওয়ায় ধীরে ধীরে সবাই এটি ছেড়ে দিতে শুরু করে। শেষ পর্যন্ত মাত্র একজন পাঠকই অবশিষ্ট ছিল, যে এর শেষ অধ্যায়টিও পড়ছিল, যার নাম ছিল কিম ডগজা। ডগজা ছিল একজন সাধারণ ছেলে। সে একাকী জীবনযাপন করত। মিডল স্কুল থেকে এখন পর্যন্ত যখনই তার জীবনে সমস্যা এসেছে, চাই সেটি স্কুলের উৎপীড়ন হোক বা কলেজের কোনো সমস্যা কিংবা কাজের চাপ, এই উপন্যাসটি তার মনোবল বাড়িয়েছিল। এই উপন্যাসের গল্প ছিল ইউ জংহিউক নামক এক নায়ককে কেন্দ্র করে। জংহিউকের কাছে প্রত্যাবর্তনের রিগ্রেশনের একটি ক্ষমতা ছিল, যার মানে সে মৃত্যুর পর আবার অতীতে ফিরে যেতে পারত, যাতে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। ডগজার এই গল্পটি পছন্দ ছিল, কারণ জংহিউকের সংগ্রাম তাকে তার একঘেয়ে জীবনে টিকে থাকার সাহস যোগাত। যেদিন এই উপন্যাসটি শেষ হতে চলেছিল, ডগজা তখন সাবওয়েতে ছিল এবং অফিস থেকে বাড়ি ফিরছিল। সে যখন এই শেষ অধ্যায়টি পড়ল, তার কিছুটা দুঃখ হল, কারণ এর সমাপ্তি ছিল অত্যন্ত কঠোর। শুধু নায়কই বেঁচে ছিল, বাকি সবাই মারা গিয়েছিল। ডগজা এই সমাপ্তির ওপর এতটাই ক্ষুব্ধ ছিল যে সে লেখককে কমেন্ট করে বসল যে এটি অত্যন্ত বাজে একটি সমাপ্তি ছিল। আশ্চর্যের বিষয় হল, লেখকও উত্তর দিলেন এবং তাকে ধন্যবাদ জানালেন। সেই সঙ্গে তাকে এটিও বললেন যে একমাত্র তোমার কারণেই আমি এই উপন্যাসটি শেষ করতে পেরেছি। এই উপন্যাসটি পড়ার জন্য তোমাকে ধন্যবাদ। আর তোমার যদি এই উপন্যাসের সমাপ্তি পছন্দ না হয়, তবে তুমি নিজেই এই সমাপ্তি লিখতে পারো। ডগজা তার কথাগুলো মোটেও বুঝতে পারল না, কিন্তু তারপর সেই ট্রেনের ভেতরে 7টা বাজার সঙ্গে সঙ্গে ট্রেনটি একটি ঝাঁকুনি খেল, এবং হঠাৎ করেই এখানকার পৃথিবী বদলে গেল। এখানকার আলোগুলো জ্বলতে নিভতে শুরু করল এবং স্মার্টফোনের সিগন্যাল চলে গেল। ট্রেনে একটি ঘোষণা প্রতিধ্বনিত হতে লাগল যে প্ল্যানেটারি সিস্টেমের ফ্রি সার্ভিস শেষ হয়ে গেছে এবং এখন পেইড সার্ভিস শুরু হয়েছে। সবাই বিভ্রান্ত ছিল, কেউ কিছুই বুঝতে পারছিল না। এই সময়ে বাতাসে উড়ে আসা একটি ছোট প্রাণী আসে, যে নিজেকে দোক্কাইবি বলে পরিচয় দেয়। উপন্যাসটি পড়ার কারণে ডগজা এই প্রাণীটি সম্পর্কে জানত। দোক্কাইবি আতঙ্কিত যাত্রীদের জানালো যে তাদের শান্তিপূর্ণ জীবন শেষ হয়ে গেছে এবং এখন তাদের বেঁচে থাকার জন্য নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। সবার কাছে এটি একটি রসিকতা মনে হচ্ছিল, তাই সবাইকে বিশ্বাস করানোর জন্য এই প্রাণীটি সেখানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির মাথা উড়িয়ে দিল। এটি দেখে ট্রেনে হুড়োহুড়ি পড়ে গেল। দোক্কাইবি সবাইকে বলল যে এটি কোনো রসিকতা নয় এবং এখন আপনাদের প্রথম মিশন দেওয়া হবে। আগামী 10 মিনিটের মধ্যে আপনাকে এখান থেকে যে কোনো জীবিত প্রাণীকে মারতে হবে, অর্থাৎ যে কোনো জীবিত বস্তুকে মারতে হবে। আর যদি আপনারা মারতে না পারেন, তবে 10 মিনিট পর আমি আপনাদের সবাইকে মেরে ফেলব। কেউ কেউ ভয়ে সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল, আবার কেউ কেউ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অন্য মানুষকে মারতে শুরু করল। এখানে ডগজা একমাত্র শান্ত হয়ে দাঁড়িয়েছিল। সে বুঝে গিয়েছিল যে এটি সেই দৃশ্য যেখান থেকে সেই উপন্যাসটি শুরু হয়েছিল। যেহেতু সে উপন্যাসটি পড়েছিল এবং এই সমস্ত পরিস্থিতি সেই উপন্যাসের সঙ্গে যুক্ত ছিল, তাই ডগজা আসন্ন সমস্ত পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই জানত। সে এটিও জানত যে এই সময়ের মিশন হল যে কোনো জীবিত প্রাণীকে মারা, মানুষকে মারা নয়। ডগজা এখানে একটি শিশুকে দেখতে পায়, যার কাছে একটি বাক্সে অনেকগুলো পিঁপড়ে ছিল। সে সঙ্গে সঙ্গে সেই শিশুটির কাছে গেল এবং তার কাছ থেকে একটি কন্টেনার নিয়ে একটি পোকা মেরে ফেলল। আর পাশেই দাঁড়িয়ে থাকা তার সহকর্মীকেও সে একটি পিঁপড়ে দিল মারার জন্য। ডগজাই ছিল প্রথম ব্যক্তি যে একটি পিঁপড়ে মেরেছিল, তাই এখানে ঘোষণা করা হয় যে ডগজা 300টি কয়েন পেয়েছে। জানা যায় যে এই পৃথিবীতে কয়েনই হল সবকিছু, যা দিয়ে এই লোকেরা নিজেদের শক্তি বাড়ানোর জন্য এবং আত্মরক্ষার জন্য যে কোনো সরঞ্জাম কিনতে পারে। ঠিক এই সময়ে ডগজা লক্ষ্য করে যে সবাই মানুষকে মারা বন্ধ করে দিয়েছে, কিন্তু তবুও একটি ছেলে এমন ছিল যে একজন বৃদ্ধার ওপর হামলা করছিল এবং তাকে মারার চেষ্টা করছিল। ডগজা বুঝে গেল যে এটি নামুন, উপন্যাসের এমন একটি চরিত্র যে মারপিট খুব পছন্দ করে। ডগজা সেই বৃদ্ধাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু নামুনের সঙ্গে লড়াই করার মতো পর্যাপ্ত শক্তি তার ছিল না। তখনই তার মনে পড়ে যে এই উপন্যাসে সে যা কিছু কিনতে পারে, এমনকি শক্তিও। তাই সে তার স্টেটাস উইন্ডো খোলে এবং সবার আগে নিজের কয়েন ব্যবহার করে নিজের শক্তি বাড়িয়ে নেয়। হঠাৎ করেই তার শরীর হালকা এবং অত্যন্ত শক্তিশালী অনুভূত হতে লাগল। তার এই শক্তি দিয়ে ডগজা নামুনকে খুব বুড়িভাবে মারল
এবং তারপর সেই খালাকে বাঁচিয়ে তার হাতে একটি পোকা দিয়ে মারানোর চেষ্টা করল। কিন্তু এই পোকাটি সে নিজেই মেরে ফেলেছিল, খালা মারতে পারেননি। এভাবে তার কয়েন বাড়তে লাগল এবং এখানে সময়ও শূন্য হয়ে গেল। জানা যায় যে ডগসা, তার সঙ্গী এবং সেই ছোট শিশুটি ছাড়া আর কেউ এই মিশনটি পাস করতে পারেনি। তাই সিস্টেম সেখানেই সবাইকে খতম করে দিল। ট্রেন এখন লাশে ভরে গিয়েছিল। দোক্কাইবি এখন আবার ট্রেনে ফিরে এলো এবং এই রক্তারক্তি দেখে খুব খুশি হল। সে বলে যে নক্ষত্রে বসে থাকা সেই সব লোক যারা মুভি বা ড্রামার মতো এইসব উপভোগ করছে, তারা তো খুব খুশি হবে। যাই হোক, দেখানো হয় যে এখন ট্রেনটি ব্রিজের ওপর থেমে যায় এবং হঠাৎ জলের ভেতর থেকে একটি ভয়ানক দানব উড়ে এসে এই ব্রিজটি ভেঙে ফেলে। এখন তো সবাই নিচে পড়ে মারা যেত, কিন্তু এখানে কিছু লোক মিলে ট্রেনের দরজা খুলে ফেলে এবং ডগসা ছোট শিশুটিকে কোলে নিয়ে এবং তার সব সঙ্গীদের সাথে এই ভাঙা ব্রিজের ওপরই দৌড়াতে শুরু করে। তাদের মনে হলো যে তারা বেঁচে গেছে, কিন্তু বিপদ কাটেনি। যে যাত্রীরা আগের রাউন্ডে মারা গিয়েছিল তারা জম্বি হয়ে এদের পেছনে লেগে পড়েছিল। তাদের মনে হলো যে তারা মারা যাবে, কিন্তু তখনই ডগসা পেছনে তাকালো। ইউ জং হিউক, যে এই উপন্যাসের প্রধান নায়ক ছিল, সে খুব সহজেই এইসব জম্বিদের সাথে লড়াই করছিল। এই সময় জং হিউক যখনই ডগসা এবং তার সঙ্গীদের দেখল, সে অবাক হয়ে গেল। সে ছিল একজন রিগ্রেসার, অতীতগামী, মরে গিয়ে বেঁচে ফিরেছিল। এখানে ঘটা সমস্ত কথা তার মনে ছিল এবং আজ পর্যন্ত সে এমন দেখেনি যে সেই ট্রেন থেকে কেউ বেঁচে ফিরে এসেছে। তাই সে ডগজাকে ধরল এবং ব্রিজের নিচে ঝুলিয়ে দিল। নিচে সেই দানবটি বড় মুখ হাঁ করে ডগজার আসার অপেক্ষা করছিল। জংহিউক তাকে জিজ্ঞেস করল, কে তুমি, আর তুমি বেঁচে ফিরলে কিভাবে? ডগজা সত্যি কথা তো বলতে পারত না যে সে বাইরের জগৎ থেকে উপন্যাসে এসেছে, তাই সে মিথ্যা বলে দেয় যে তার কাছে প্রফেসি বা ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে এবং সেটি ব্যবহার করেই সে বেঁচে ফিরেছে। জংহিউক বলল, আচ্ছা, যদি তাই হয় তবে তোমার শক্তির মাধ্যমে এই দানবের হাত থেকে বেঁচে দেখাও দেখি। এই বলে সে ডগজাকে দানবের মুখে ছুড়ে দিল। ডগজা সরাসরি গিয়ে দানবের পেটে পড়ল। এখানে চারিদিকে অন্ধকার ছিল। ডগজা আসার সঙ্গে সঙ্গেই তার পেটের অ্যাসিড বাড়তে শুরু করেছিল এবং সেটি ডগজাকে জ্বালিয়ে গলিয়ে দিত। ডগজা ঘাবড়াল না, কারণ সে জানত যে এখানেও দোক্কাইবির একটি লুকানো সিস্টেম আছে। সে তার সাথে যোগাযোগ করল এবং বলল যে আমি জানি তোমার এক সঙ্গী স্ট্রিমার এবং সে কন্টেন্ট খুঁজছে। আমি এই অংশটিকে এতটাই বিনোদনমূলক বানিয়ে দেব যে মানুষ বারবার এটি দেখবে এবং তোমার সঙ্গীর চ্যানেলে কয়েনের বৃষ্টি হবে। কিন্তু সে বলে যে এর বদলে তার মুনাফার ভাগও যায়। কিছু তর্কের পর দোক্কাইবিও রাজি হয়ে গেল। এইভাবে ডগজা কিছু কয়েন পেয়ে গেল, যার মাধ্যমে সে কাঁটাওয়ালা একটি অস্ত্র কিনল এবং এই অস্ত্র দিয়ে সে দানবটিকে মেরে ফেলল, যার পর সে দানবের পেট কেটে বাইরেও বেরিয়ে এলো। সে শুধু জীবিত অবস্থায় এখান থেকে বেরিয়ে আসেনি, বরং সে অনেক কয়েনের সাথে সাথে অনেক বিশেষ জিনিসও অর্জন করে নিয়েছিল। সে দোক্কাইবি প্রাণীর মাধ্যমে তার বিশেষ আইটেমগুলো লেনদেন করল এবং তার বদলে ইথার অফ ফেথ নিল, কারণ সে জানত যে ইথার অফ ফেথ তার খুব কাজে আসবে। এরপর সে নিজের পরিচয় লোকানোর জন্য একটি মাস্ক নিল এবং এখানকার কাছের একটি নিরাপদ স্টেশনে চলে গেল। পথে ডগজা দেখল যে কিছু গুন্ডা একটি মেয়ের ওপর হামলা করছে। সে চিনে ফেলল যে এই মেয়েটিও উপন্যাসের একটি চরিত্র ছিল, যে উপন্যাসের শুরুতেই মারা গিয়েছিল, কিন্তু সে গল্প বদলানোর কথা ভাবল। সাহস দিয়ে এবং নিজের কেনা শক্তি দিয়ে সে সব গুন্ডাদের মোকাবেলা করল এবং এই মেয়েটিকে বাঁচিয়ে নিল। নিজের জীবন বাঁচানোর জন্য হিয়ন তাকে ধন্যবাদ জানায় এবং তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরা সবাই একসাথে একটি স্টেশনে পৌঁছায়, যেখানে তারা দেখে যে আরও অনেক জীবিত মানুষ সেখানেই জড়ো হয়েছিল। কিন্তু এই স্টেশনটি একজন দুর্নীতিগ্রস্ত লোক চালাচ্ছিল। বাহ্যিকভাবে সে সবাইকে এটাই দেখাতো যে সে সবার সাহায্য করছে, কিন্তু আসলে সে মানুষের সুযোগ নিচ্ছিল। সে দুর্বল লোকেদের দানবদের শিকার হিসেবে বিক্রি করে দিত এবং এখানে টিকে থাকার জন্য কয়েন উপার্জন করত। ডগজা আগেই বুঝে গিয়েছিল যে এই লোকটি প্রতারক, যখন তারা ডগজার থেকে ডুকচা সেই লোকদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছিল এবং বলেছিল যে সে তার কয়েনগুলি এই গ্রুপের সাথে ভাগ করে নেবে। ডুকচা যখন সরাসরি অস্বীকার করেছিল, তখন এখানকার লোকদের মনে হয়েছিল যে ডুকচা স্বার্থপর। ডুকচা কারও পরোয়া করে না, কারণ সে জানে যে সবাইকে বাঁচানোর জন্য এই সিস্টেমটি ভেঙে ফেলা জরুরি। এই সময়ে ডুকচা যদি সব লোককে তার কয়েন দিয়ে দিত, তবে তাদের কাউকে পরের রাউন্ডে খেলতে হতো না। কিন্তু ডুকচা তাদের সবাইকে বলে যে আমি আপনাদের কয়েন দেব না, তবে আপনাদের পরিবর্তে সেই টানেলটি পরিষ্কার করে দেব, যাতে আপনারা পরের লেভেলগুলোতে যেতে পারেন। ডুকচা এই কাজের জন্য এখানে একটি ছোট দল তৈরি করেছিল। এই দলে তার সাথে ছিল একজন সৈনিক, সেই মেয়েটি যার জীবন সে কিছুক্ষণ আগেই বাঁচিয়েছিল, তার সহকর্মী এবং সেই ছোট শিশুটি যার কাছে আগে পতঙ্গ ছিল। এই শিশুটির পতঙ্গদের সাথে কথা বলার ক্ষমতা ছিল, তাই ডুকচা জানত যে এই শিশুটি তাদের খুব কাজে আসবে। তারা অন্ধকার টানেলে নেমে যায়, যেখানে তাদের মুখোমুখি হয় গ্রাউন্ড র্যাট নামের একটি দানবের সাথে, যা আসলে একটি শয়তান। এই লড়াইটি ছিল অত্যন্ত বিপজ্জনক। দানবটি তাদের উপর এমন এক বিষ প্রয়োগ করে
যার ফলে তারা বিভ্রমের মধ্যে চলে যায় এবং তাদের সেই সব খারাপ স্মৃতিতে বন্দী হয়ে যায় যে স্মৃতিগুলো বা জীবনের মুহূর্তগুলো তাদের সবসময় কষ্ট দিত। সৈনিকটি সেই দৃশ্য দেখে যখন সে সেনাবাহিনীতে তার সাথীদের বিপদে বাঁচাতে পারেনি। ইভন সেই গুন্ডাদের দেখেছিল যারা তার উপর হামলা করেছিল। এভাবে যার যার যা খারাপ স্মৃতি ছিল সব দেখে তারা ভয়ে জমে গিয়েছিল। কিন্তু ডুকচার কাছে একটি বিশেষ ক্ষমতা ছিল যার নাম ছিল ফোর্থ ওয়াল। এই ক্ষমতাটি তার মস্তিষ্ককে আবেগ থেকে রক্ষা করত। এভাবে সে নিজেকে বিভ্রম এবং এই দৃশ্যগুলো থেকে বাঁচায় নেয়। এরপর সে চিৎকার করে সবার বিভ্রমও ভেঙে দেয়। জ্ঞান ফিরতেই দলটি আবার আক্রমণ করে। ডুকচা দোকান থেকে হোয়াইট স্টার পিওর এনার্জি কেনে, যার ফলে তার অস্ত্র জ্বলজ্বল করতে থাকে। তারপর সে এবং ওহি বোন মিলে দানবটির ওপর এই অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং তাকে শেষ করে দেয়। এই দানবটিকে মারার পর তারা এখানে একটি ধানের বাক্স পায়, যেখানে তাদের জন্য অনেক নূতন অস্ত্র ছিল। সবাই নিজ নিজ অস্ত্র ভাগ করে নেয় এবং ডুকচা এখানে একটি ভাঙা তলোয়ার পায়। সবার মনে হয়েছিল যে এর কোনো মূল্য নেই, কিন্তু ডুকচা জানত যে এটি সবচেয়ে ভালো জিনিস। এর আগে যে ইথার অফ ফেথ কিনেছিল তা এটার জন্যই ছিল। সে যেমনই ইথার অফ ফেথ এই তলোয়ারের ওপর রাখে, অমনি তলোয়ারটি আলোয় রূপান্তরিত হয় এবং ব্লেড অফ লাইট হয়ে যায়। এমন একটি অস্ত্র, এমন একটি তলোয়ার তৈরি হয় যা কখনো ভাঙত না এবং যা থেকে কোনো শত্রু বাঁচতে পারত না। তাদের এই মিশন শেষ করার পর তারা স্টেশনের ভেতরে ফিরে আসে এবং এসেই সব জীবিতদের কাছে সেই দুর্নীতিগ্রস্ত নেতার সত্য প্রকাশ করে। ইভন, যার সাথে সেই দুর্নীতিগ্রস্ত দলটি অন্যায় করেছিল, সে রাগে এবং ন্যায়ের আগুনে জ্বলছিল। তাই সে সেই নেতাকে মেরে ফেলে এবং সব জীবিতদের মুক্ত করে দেয়। কিন্তু থামার সময় ছিল না। তাদের পরের স্টেশন চুংমোরোতে যেতে হতো, যাতে তারা মূল পরিস্থিতির সাথে তাল মেলাতে পারে। যখন তারা চুংমোরোতে পৌঁছায় তখন সেখানকার অবস্থা ছিল খুবই খারাপ। এখানকার পরিস্থিতি ছিল গ্রিন জোনের। রাতে এখানে বেঁচে থাকার জন্য আপনাকে মাটিতে তৈরি সবুজ রঙের বর্গক্ষেত্রের ভেতরেই থাকতে হতো, কিন্তু লোক ছিল অনেক বেশি আর গ্রিন জোন ছিল খুব কম। এখানেও একজন অদ্ভুত লোক ছিল। জমিদারের মতো সে অনেকগুলো গ্রিন জোন দখল করে রেখেছিল এবং কয়েনের বিনিময়ে সে সবাইকে এই গ্রিন জোনগুলো দিচ্ছিল। যারা টাকা দিতে পারত না তারা রাতে দানবের শিকারে পরিণত হতো। এখানেই ডুকচার সাথে একটি হাইস্কুল মেয়ের দেখা হয়, যে তাকে বলে যে আমি নায়কের ছাত্রী, অর্থাৎ জং হিউকের। সে তাকে আরও জানায় যে জং হিউক দানব মারার জন্য আগেই এখান থেকে চলে গেছে। এই সময় ডুকচার কাছে একটি পরিকল্পনা ছিল। সে এখানে এই লোকটির সাথে লড়াই করতে চায়নি যে জমিদার সেজে বসেছিল, বরং সে তাকে ব্যবহার করার কথা ভাবে। তাই সেই লোকটিকে অনেক কয়েন অফার করে এবং তাকে নিজের দলে টেনে নেয়। ডুকচার চতুরতা দেখে ডোকাবাই গেমটিকে আরও কঠিন করে দেয়। সেই ভিনগ্রহের প্রাণীরা যারা ওপর থেকে এসব দেখছিল তাদের আরও বেশি ড্রামা চাইছিল, তাই ডোকাবাই এখানে গ্রিন জোন কমিয়ে দেয়। এটি ছিল একটি চাল, যাতে মানুষ একে অপরকে মারে। এই সময়ে মানুষ আরও বেশি ঘাবড়ে গিয়েছিল, কারণ যে সময়ে গ্রিন জোন বদলেছিল ঠিক সেই সময়েই দানবরা আক্রমণ করেছিল। এটি ছিল সরাসরি প্রতারণা। ডুকচা এখানে বুঝতে পারে যে বেঁচে থাকার পথ গ্রিন জোনের জন্য লড়াই করা নয়, বরং সেই গ্রিন জোনকে ধ্বংস করা। জোন না থাকলে গেমের নিয়ম ভেঙে যাবে এবং গেম থেমে যাবে। কিন্তু এই কাজটি ছিল খুব ঝুঁকিপূর্ণ। এই ধারণাটি তার খুব একটা ভালো লাগে না এবং এখন সে দানবের দিকে তাকায়। সে ভাবে যে যদি সেই দানবদের বসকেই মেরে ফেলে তবে এই পরিস্থিতি খুব দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু এখানকার বস এই সব দানবদের রানী, কোনো সাধারণ দানব ছিল না। সে ছিল একটি ভয়ঙ্কর ড্র্যাগন। মূল উপন্যাসে এটি ছিল সেই মোড় যেখানে নায়ক জং হিউক প্রায়ই মারা যেত এবং তারপর তাকে সময়ের পেছনে ফিরে যেতে হতো এবং প্রথম রাউন্ড থেকে শুরু করতে হতো। এসব মনে করে ডুকচা বুঝতে পারে যে এই লেভেলে এসে যদি জং হিউক মারা যায় তবে পৃথিবী রিসেট হয়ে যাবে এবং ডুকচা এবং তার সব বন্ধুরা মারা যাবে, অদৃশ্য হয়ে যাবে। তাই তাকে জং হিউককে বাঁচাতেই হবে, যাতে তারা এই গেমের সব লেভেল পার করে নিজেদের দুনিয়ায় ফিরে যেতে পারে। ডুকচা তার দলকে নিয়ে অন্ধকূপে ঢুকে পড়ে, যেখানে গিয়ে সে দেখে যে জং হিউক সেই বিশাল ড্র্যাগনটির সাথে একা লড়াই করছিল এবং হারছিল। এখন সেই ড্র্যাগন জং হিউকের ওপর ভারী হতে শুরু করেছিল, কারণ জং হিউক ক্লান্ত হয়ে পড়েছিল এবং খুব আহত ছিল। সে প্রায় জীবন পুনরায় শুরু করতে যাচ্ছিল, কিন্তু তখনই ডুকচা চিৎকার করে বলে, তোমাকে হার মানলে চলবে না জং হিউক। এটি দেখে রাগে ড্র্যাগনটি আগুন উগড়ে দেয়, কিন্তু ডুকচা একটি আইটেম খায়, যার ফলে সে সব আগুন চুষে নেয় এবং বেঁচে যায়। সে এখন ড্র্যাগনের উপর হামলা করে এবং বাকি সাথীদেরও তাকে সাহায্য করতে বলে। ডুকচার উপর ভরসা করে তারা সঠিক সময়ে আক্রমণ করে। সৈনিকটি প্রথমে তার ঢাল দিয়ে ড্র্যাগনের আক্রমণ থামায়, তারপর ডুকচার সহকর্মী তার জাদুকরি সুতো দিয়ে ড্র্যাগনটিকে ভালো করে বেঁধে ফেলে। তারপর লড়াকু মেয়েটি উড়ন্ত ড্র্যাগনের পিঠে ছাপিয়ে পড়ে। সে বারবার ওপর থেকে এই ড্র্যাগনটিকে মারার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হচ্ছিল। জং হিউক দূরে দাঁড়িয়ে সব দেখছিল।
সে অনেক আগেই আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন এসব দেখে তার ভেতরে আবার সাহস ফিরে আসে এবং সে উঠে দাঁড়ায় ও তলোয়ার তুলে এগিয়ে যায়। ডুকচা যে আগেই উপন্যাসটি পড়েছিল, সে জানত যে ড্র্যাগনের বুকের ভেতরে একটি কোর লুকানো আছে এবং ড্র্যাগনটিকে মারার জন্য তাদের সেই কোরটি ভাঙতে হবে। কিন্তু ডুকচা এটাও জানত যে যেমনই সে সেই কোরটি ভাঙবে, এখানে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হবে এবং সেই বিস্ফোরণে সেই মানুষের মৃত্যু নিশ্চিত হবে যে সেই কোরটি ভেঙেছে। উপন্যাসে সবসময় নায়ক জং হিউক কোনো সাথীকে কুরবানি দিত, কিন্তু ডুকচার এই সমাপ্তি পছন্দ হয়নি যে একজন নায়ক নিজেকে বাঁচানোর জন্য নিজের সাথীদের মেরে ফেলবে। এই সমাপ্তিটি তাকে বদলাতে হতো। সে সিদ্ধান্ত নেয় যে ডুকচার জায়গায় সে একজন ভালো নায়ক হবে, নিজের সাথীদের বাঁচানোর জন্য সে নিজে ত্যাগ স্বীকার করবে এবং এটাই হল বীরত্বের কাজ। এই সিদ্ধান্ত নিয়েই সে তৎক্ষণাৎ ড্র্যাগনের দিকে দৌড়ে যায় এবং তার ব্লেড অফ লাইট সেই ড্র্যাগনের বুকের ভেতরে ঠুকিয়ে দেয় এবং তার কোরটি ভেঙে ফেলে। ড্র্যাগনটি জোরে চিৎকার করে ওঠে এবং একটি উজ্জ্বল আলোর সাথে বিস্ফোরণ সবাইকে ঘিরে ফেলে। জং হিউ খুব অবাক হয়ে সব দেখতে থাকে এবং ডুকচা সেই আলোর মাঝে কোথাও অদৃশ্য হয়ে যায়। ড্র্যাগনটি এখানে ছাই হয়ে যায় এবং এই পরিস্থিতি, এই লেভেলটি এখানেই শেষ হয়। ড্র্যাগনের মৃত্যুর পর তাদের তো জয়ের আনন্দ করা উচিত ছিল, কিন্তু তারা সবাই দুঃখে ভেঙে পড়েছিল, কারণ এক মুহূর্তের জন্য তাদের মনে হয়েছিল যে ডুকচা মারা গেছে। পুরো দল কাঁদতে শুরু করেছিল, কিন্তু তখনই ধুলো সরে যায় এবং ডুকচাকে হেঁটে আসতে দেখা যায়, অর্থাৎ সে জীবিত ছিল। এখন এখানে আমাদের কাছে একটি মোড় উন্মোচিত হয় যে নিজেকে বাঁচানোর জন্য সে আগে পাওয়া একটি পুরস্কার ব্যবহার করেছিল, যার নাম ছিল কিং অফ নো কিলিং, এবং সেই পুরস্কারের কারণেই সে মরেও জীবিত হয়ে গিয়েছিল। জং হিউ খুব অবাক হয়ে এখন ডুকচাকে দেখছিল। তার কাছে সে ছিল এক অপরিচিত মানুষ। প্রথমবারের মতো সেই গল্পে এই মানুষটিকে দেখেছিল এবং এই মানুষটি তার চেয়েও অনেক বেশি ভালো ছিল। এই ছেলেটি ভবিষ্যতও আগে থেকে জানত এবং এই গল্প শেষ করার জন্য সে তার কোনো সাথীকে কুরবানি দেয়নি। সে নিজেকে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা জানত যে গেমটি এখনও শেষ হয়নি, সামনের কিছু লেভেল এবং পরিস্থিতি হয়তো এর চেয়েও বেশি কঠিন হবে, কিন্তু তারা জানত যে এটি একটি দল এবং দলগতভাবে কাজ করে তারা জিতেই এই উপন্যাস থেকে বের হবে। এভাবেই ডুকচা এবং তার পুরো দলকে দেখিয়ে এই মুভিটি এখানে শেষ হয়।